আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি চ্যাপ্টারের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব, আর এই অধ্যায়ের সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব যাতে করে সহজেই তোমরা মনে রাখতে পারো এবং অ্যান্সার করতে পারো। প্রথমেই আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আলোচনা করার আগে নাম্বার কি সেটা নিয়ে আলোচনা করি। আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি অঙ্ক কাকে বলে। অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত এই সমস্ত ডিজিটকে অঙ্ক বলে। 0 থেকে 9 পর্যন্ত এই চিহ্নকে ডিজিট বা অঙ্ক বলে। এই অঙ্ক ব্যবহার করলেই আমরা নাম্বার পাই। যেমন ধরো এই যে 9 একটা ডিজিট, 8 একটা ডিজিট, 7 একটা ডিজিট, এইগুলো আলাদা আলাদা একটা ডিজিট। যখন আমি এগুলোকে ব্যবহার করব, যেমন ধরো 9 8, এটা এখন সংখ্যা হয়ে গেছে। তার মানে অঙ্ক ব্যবহার করলে বা ডিজিটকে ব্যবহার করলে সংখ্যা পাওয়া যায়। 8 7 একটা সংখ্যা, আবার 9 9টি, যেমন 9টি কলম, এটা এখন একটা সংখ্যা হয়ে গেছে। শুধু 9 একটা ডিজিট বা অঙ্ক, কিন্তু 9টি যখন লিখলাম তখন এটা অঙ্ক হয়ে গেছে, সরি সংখ্যা হয়ে গেছে, কারণ এই 9টি দ্বারা কোনো কিছুর গণনাকে বোঝানো হয়। তো মূলত আমরা সংখ্যা বা নাম্বার গণনার কাজে ব্যবহার করি। এবার আসি নাম্বার সিস্টেম কি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকার, এক পজিশনাল নাম্বার, দ্বিতীয়টা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এবং স্থানিক এবং অস্থানিকটা কি, বা পজিশন এবং নন পজিশনটা কি। পজিশনাল নাম্বার সিস্টেম হলো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক নাম্বার সিস্টেম বলে। যেমন দেখো এটা হলো 15, 5, এটা হলো 15, এটা হলো ধরো 51। দেখো এখানে এককের ঘরে 5 আছে, এই 5 এর মান কিন্তু এখানে 5, 10 যোগ 5, একের মান এখানে 10। আবার দেখো এই 5, একই 5 এখানে লিখলাম যখন, তখন একক দশক, এখানে এই 5 এর মান হয়ে গেছে এখন 50, 50 যোগ 1 = 51। আবার যখন দেখো এখানে 500 যদি আমি 12 লিখি, একক দশক শতক, এই যে এই 5 এর মান, এখন এই 5 এর মান হলো 500। তাহলে দেখো অবস্থানের উপর ভিত্তি করে যে মানের পরিবর্তনটা হয়েছে, অবস্থানের উপর ভিত্তি করে যে মানের পরিবর্তনটা হয়েছে, এটাকেই বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। এবার নন পজিশনাল নাম্বার সিস্টেম কি দেখো, যেমন আমি যদি রোমান পদ্ধতিতে 5 লিখি, এটা 5। আবার এটা যদি লিখি, এটার মান 4, কিন্তু এটার মান 6, এটার মান 7। এখন দেখো এই যে 5টা এককের ঘরে আছে, তার মান কিন্তু 5ই, আর 1 বিয়োগ করে এটা হয়ে গেছে 4। আবার দেখো এই যে 6 হয়েছে, এইখানের এই 5টা রোমান পদ্ধতির 5 এর মান এখানেও কিন্তু 5, 5 এর সাথে 1 যোগ করলেই এখানে 6 হয়েছে, অর্থাৎ একক দশক। সে এখানে এককের স্থানে থেকেও তার মান 5, এখানে দশকের স্থানে থেকেও তার মান 5। আবার দেখো একক দশক শতক, এখানে সে শতকের স্থানে থেকেও তার মান 5। তার মানে তার অবস্থানের উপর ভিত্তি করে তার মানের পরিবর্তন হয় না। তুমি তো হয়তো বলবে যে পুরো সংখ্যাটা 7, পুরো সংখ্যা তার সাথে 1 এবং 1 যোগ হয়ে এই 5, 5 এর সাথে 2 যোগ হয়ে 7 হয়েছে। তার মানে সেই এককের স্থানে হোক, দশকের স্থানে হোক, শতকের স্থানে হোক, যে কোনো স্থানে হোক না কেন, তার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন তোমাদের যে একাদশ শ্রেণীর আমরা এভাবে লিখি, এই যে এটা হলো 10, 10 এর সাথে 1 যোগ হয়ে 11 হয়েছে। আবার 12, দেখো একক দশক শতক, এটা শতকের স্থানে আছে, তাও এটার মান 10, এখানে এটা একক দশক, দশকের স্থানে আছে, তার মানও তার দশকের স্থানে থেকেও এটার মান 10। তার মানে যেখানেই পরিবর্তন, যেখানেই হোক না কেন, সেই অবস্থান যেখানেই হোক না কেন, তার মান একই থাকে। এই যে মানের উপর পরিবর্তন হয় না, মানের উপর, অবস্থানের উপর যে মানের পরিবর্তন হয় না, এটাকেই বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আশা করি স্থানিক এবং অস্থানিক বা পজিশন এবং নন পজিশনাল নাম্বার আশা করি বুঝছো। এবার আমরা চলে যাব নন পজিশন। আরেকটা কথা বলি, নন পজিশন কোথায় ব্যবহার করি আমরা। স্থানিক তো বুঝলে, এই যে রোমান পদ্ধতি এখন বর্তমানে দুইটা ব্যবহৃত হয় বেশি। এক হলো রোমান পদ্ধতিতে আমরা ব্যবহার করি, আর আরেকটা হলো এই যে ট্যালি পদ্ধতিতে। তোমরা যখন পরিসংখ্যানের ম্যাথ করেছো তখন দেখছো যে আমরা ট্যালি গণনা করতাম, 1 2 3 4 5, এভাবে ট্যালির অঙ্ক গণনা করতাম। ট্যালির অঙ্ক করতে গিয়ে আমরা এই দুই জায়গাতেই আমরা বর্তমানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এছাড়া খুব একটা ব্যবহার নাই।
আর আমাদের আজকে আলোচনার যে ম্যাক্সিমাম টপিক সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। কি কি? বাইনারি, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আবার বলছি, বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, হেক্সাডেসিমেল। দেখো, বাই বাই মানে কি? 2। এই যে তোমরা বাইসাইকেল চালাও, তারপরে এই যে 2 চাকার সাইকেল, এই জন্য বলা হয় বাইসাইকেল। তাহলে বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা ডিজিট ব্যবহার করা হয় বা সাইন ব্যবহার করা হয়, এই যে 0 এবং 1, এই যে 2টা ডিজিট ব্যবহার করা হয়েছে, এই জন্য এর নাম বাইনারি। তারপরে অক্টাল, এই অক্টালে ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট বা 8টা সাইন ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে সরি ডেসিমেল, ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত, এখানে 10টা ডিজিট আছে বা 10টা সাইন আছে। আর হেক্সাডেসিমেল, হেক্সা মানে 6, দশমিক মানে 10, তাহলে টোটাল হলো 16। তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং এ বি সি ডি ই এফ এই 6টা, টোটাল 16টা ডিজিট এখানে আছে। এখন দেখো আমরা বেজ নিয়ে আলোচনা করব। বেজ বা ভিত্তি। তোমরা সবসময় জেনে থাকো যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে, এটা আসে পরীক্ষা। দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত তার চিহ্নগুলোর মোট সংখ্যাকে বেজ সংখ্যা বলে। যেমন এখানে চিহ্ন কয়টা? 0 এবং 2, 2টা আছে, এই জন্য এর বেজ 2। এখানে দেখো 0 এবং 7 থেকে 8টা সংখ্যা আছে, 0 এবং 7 পর্যন্ত মোট 8টা ডিজিট আছে, এই জন্য অক্টালের বেজ হলো 8। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আছে, এই জন্য ডেসিমেলের সংখ্যা বেজ হলো 10। হেক্সাডেসিমেল 16টা ডিজিট আছে, এই জন্য ডিজিট হলো কত? 16। তার মানে আমরা বলতে পারি যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন বা ডিজিট সমূহের মোট সংখ্যাকে, মানে যতগুলো ডিজিট বা সংখ্যা ব্যবহৃত হয়, ওই সংখ্যা মোট সংখ্যাটাকে ওই পদ্ধতির বেজ বলা বা ভিত্তি বলা হয়। এবার দেখো উদাহরণ, আমরা এই যে বাইনারিকে আমরা এই যে 2 দিয়ে ব্যবহার, মানে বাইনারি সংখ্যা বোঝানোর জন্য ব্র্যাকেটের পাশে 2 লিখি, কোন একটা সংখ্যা লিখি তারপরে 2। অক্টালের জন্য 8, হেক্সাডেসিমেলের জন্য 10, আর সরি হেক্সাডেসিমেলের জন্য 16, দশমিকের জন্য 10 ব্যবহার করি। এবার দেখো, এই যে 0 এবং বাইনারি লিখতে হলে আমার 0 এবং 1 অবশ্যই আসবে, এর বাইরে কোনো সংখ্যা আসবে না। অক্টালের সময় 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আসবে। হেক্সাডেসিমেলের থেকে 0 থেকে 9 পর্যন্ত, সরি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 এবং এ থেকে 1 পর্যন্ত, আর ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে নাই। পরীক্ষা তোমাদের অবজেক্টিভ প্রায় সময় আসে যে, এদিকে তাকাও, 23 এই সংখ্যাটি কোন কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা? তাহলে 1 নম্বরে থাকে ধরো অক্টাল থাকে, স্যার বাইনারি থাকে, বাইনারি 2 থাকে অক্টাল, 3 নম্বরে থাকে ডেসিমেল, 4 নম্বরে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন দেখো 2 3 এটা কি বাইনারি আছে? না, কারণ বাইনারিতে 0 এবং 1, তার মানে এটা বাদ। অক্টালে আছে? হ্যাঁ, অক্টালে যে 2 এবং 3 অক্টালে আছে, তার মানে এটা অক্টাল নাম্বার। 3 ডেসিমেলে আছে? হ্যাঁ, 2 এবং 3 ডেসিমেলও আছে, তার মানে এটা অক্টাল নাম্বার, ডেসিমেল নাম্বার। হেক্সাডেসিমেল আছে? হ্যাঁ, হেক্সাডেসিমেলও আমার 2 3 আছে, তার মানে এই সংখ্যাটা হেক্সাডেসিমেল, তার মানে অ্যান্সার হবে 2 3 4। এবার ধরো যদি আমরা লিখি 1 0 1, এটি কোন কোন সংখ্যা পদ্ধতিতে পাওয়া যায়? তাহলে এটি আমরা বাইনারি পাবো, কারণ বাইনারিতে 0 এবং 1 আছে, বাইনারিতেও পাবো, অক্টালও পাবো, ডেসিমেলও পাবো, হেক্সাডেসিমেলও পাবো। এরকম ফাইনাল ভিত্তিক আসে, এইচএসসি বোর্ডে আসবে, তোমাদের স্কুল কলেজে, তোমাদের কলেজের পরীক্ষাগুলোতেও আসবে। আবার ধরো 2f, এটি কোন সংখ্যা পদ্ধতি? দেখো 2 সব জায়গাতে আছে, কিন্তু f কিন্তু সব জায়গায় নেই। সরি, 2 বাইনারি ছাড়া বাকি সবগুলোতে আছে, কিন্তু f শুধু অনলি মাত্র হেক্সাডেসিমেল আছে, আর টোটালটা মিলে একটা সংখ্যা হয়েছে, এই জন্য এটা শুধুমাত্র হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি, আর কোনো সংখ্যা পদ্ধতিতে এটা পাওয়া যায় না। তো আমরা যে কোনো একটা সংখ্যা দেখলেই বুঝবো, এভাবে বের করতে পারবো যে কোনটি কোন সংখ্যা পদ্ধতি। এবার দেখো, আমরা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের সাথে পারস্পরিক সম্পর্কটা কি এটা একটু দেখব। যেমন দেখো, ডেসিমেলের আমরা একটু আগে জেনে আসছি, ডেসিমেলের বিট সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাহলে আমরা 10টা লিখেছি। এর পরবর্তী সংখ্যাটা কি হবে? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা যখন শেষ হয়ে গেছে, তারপর আবার এখন একটা করে লিখছি, এখন এটাকে 2টা বানাবো। যেমন
9 এর পরে আমরা তখন আবার কি করবো, একের সাথে বাকি সবগুলো সংখ্যা দিয়ে আমরা বানাবো। যেমন একের সাথে 0 দিলাম, একের সাথে 1 দিলাম, একের সাথে 2 দিলাম, এবার চলতে চলতে একের সাথে সর্বশেষ ধরো একের সাথে 3, একের সাথে আবার 4, একের সাথে 5, একের সাথে 6, এভাবে একের সাথে 7, তারপরে আবার একের সাথে 9 পর্যন্ত যাই, এরপর আবার 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে এভাবে 9 পর্যন্ত দিয়ে আবার 2 শেষ, 3 এর সাথে 0, 3 এর সাথে 1, এভাবে চলতে থাকবে। তেমনি দেখো বাইনারি তো প্রথমে 0, তারপর 1। এখন আমার কাছে সংখ্যা শেষ, কারণ বাইনারিতে আমরা জানি বাইনারিতে 2টা ডিজিটে আছে। তাহলে পরবর্তী ডিজিট কি হবে? পরবর্তী ডিজিট হবে আবার ওই যে দুইটার মিশ্রণ 10, অর্থাৎ 0 এবং 1 যে জায়গায় পাবো আমি সেই জায়গায় যাব। এর পরবর্তী সংখ্যা কত? তাহলে 1 এবং 0 শেষ, এবার 1 1, তারপর এই দুইটার ডাবল ব্যবহারও তো শেষ। এবার কোথায় যাব? এবার আমাকে দেখতে হবে যে আমি আর কোথায় গেলে 0 এবং 1 পাই। 20 তে পাই না, 30 তে পাই, 80 তে পাই, 90 তে পাই, 91 2 3 পাই না। এর পরবর্তী সংখ্যা কত? 100 তে পাই, তারপর 101, এর পরবর্তী সংখ্যা কত হবে? 110, তারপর হবে 111, তারপর কত হবে? তারপর আমি আবার যদি সিরিয়ালে যেতে থাকি, আমি 100 200 300 400, সেখানে আমি 0 এবং 1 পাচ্ছি না, কারণ 3 পাচ্ছি 4 পাচ্ছি, এগুলো তো আমার বাইনারি ডিজিট না। এরপর সর্বশেষ আমি যাই পাবো 100-তে, 1000-এ, এরপর 1001, এভাবে চলতে থাকবে আমার। তারপর অক্টাল সেম, 0 থেকে 7 পর্যন্ত যাবে, 0 1 2 3, এভাবে 7 পর্যন্ত যাবে, 4 5 6 7 8, তারপর সরি 8 হবে না, আবার অক্টালে 7 পর্যন্ত শেষ। পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা হবে 10, তার পরবর্তী সংখ্যা হবে আবার 11 12 13 14 15 16 17, এরপরে কত হবে? 18 তো আমার 8 তো আমার অক্টালে নাই, তাহলে এর পরবর্তী সংখ্যা হবে আবার 20 21, এভাবে চলতে থাকবে। হেক্সাডেসিমালও সেম, প্রথমে 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত যাবে, 9 এর পরে A B C D E F, তাহলে F এর পরে শেষ। F এর পরে শেষে আমার সংখ্যা আবার কত থেকে শুরু হবে? আবার F এর পরে 10 থেকে শুরু হবে, 10, কারণ 1 এবং 0। এখন আমি যদি 10 বলছি, আলটিমেটলি এখানে 10 বলা উচিত হয়নি, কারণ হলো এই 10টা যখন ডেসিমেলে থাকে তখন আমি 10 বলতে পারি, কিন্তু হেক্সাডেসিমাল যখন থাকবে তখন আমি এটাকে 10 বলবো। তো এবার আমরা এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির দেখো, তোমাদেরকে কিছু জিনিস সুবিধার জন্য কয়েকটা ডেসিমেল টু বাইনারি কনভার্সন মনে রাখা লাগবে, যদি আমরা বিস্তারিত দেখাবো। তারপর অঙ্ক করার সুবিধার্থে আমরা কিছু সংখ্যা মনে রাখবো। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0, 7 এর বাইনারি 111, 8 এর বাইনারি 1000, তারপর 9 এর বাইনারি 1 0 0 1, 10 এর বাইনারি 10 10, আর 15 এর বাইনারি 4টে 1। তাহলে আমরা যেটা সবচেয়ে বেশি মনে রাখবো সেটা হলো 7, 7 এর বাইনারি 3টা 1, আর 15 এর বাইনারি হলো 4টা 1, আর 4 এর বাইনারি 100। এই যদি মনে রাখো, আর এগুলো তো এমনি নরমাল মুখস্থ হয়ে যাবে, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 30 এর বাইনারি 3, 3 এর বাইনারি 11। কিন্তু এটা যদি মুখস্থ করো তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। আরেকটা জিনিস, তাহলে আমাদের 4 এর বাইনারি হলো 100, 7 এর বাইনারি 3টা 1, তারপরে 15 এর বাইনারি 1 1, আর একটা মনে রাখবে 10, 10 এর বাইনারি 10 10। তাহলে দেখবে এই যে এগুলো যদি মনে রাখো তোমাদের অঙ্ক করতে পরবর্তীতে সুবিধা হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখে, আমাদের অক্টালের সর্বশেষ সংখ্যা কত? 7। তাহলে 0 থেকে 7 সংখ্যা, এগুলো কিন্তু অক্টাল। প্রশ্নতে তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে অক্টালকে কেন থ্রি ভিত্তিক সংখ্যা বলা হয়। পরীক্ষাতে আসে যে অক্টালকে কেন থ্রি ভিত্তিক সংখ্যা বলা হয় বা 3 ভিত্তিক সংখ্যা বলা হয়। এর উত্তর হলো, অক্টালের 0 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে সর্বোচ্চ 3টা সংখ্যা লাগে। অর্থাৎ 0 থেকে 0, তারপর 1 2 3 এবং 7 পর্যন্ত আসতে 111। অর্থাৎ এই দেখো 3টা সংখ্যা লাগতেছে মাত্র। এর আগে তো এখানে দেখতেছো যে 1 কে 0 থেকে 0 বাইনারি 0 1 10 11, সর্বোচ্চ যে 7 পর্যন্ত আসতে আমার 3টা ডিজিট লাগছে। 3টা ডিজিট লাগার কারণে এই জন্য অক্টালকে 3 ভিত্তিক সংখ্যা বলা হয়। অক্টালের 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে সর্বোচ্চ 3 বিট
সংখ্যা লাগে, এই জন্য অক্টালকে 3 ভিত্তিক সংখ্যা বলা হয়। ওকে, এবার আমরা পরস্পর রূপান্তর শিখব। দেখো আমরা সংখ্যা পদ্ধতির পরস্পর রূপান্তর শিখব, অর্থাৎ আমরা ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব। হয়তো একটু এলোমেলো লিখছি, কেন এলোমেলো লেখার কারণ আছে, তোমাদেরকে অবজেক্টিভে এই চিত্র দিয়ে খুব সহজে বোঝানো যাবে, সেজন্য লিখেছি। চিত্রটা আবার এক মাথায় রেখো, তখন গিয়ে দেখবে যে একটা জানলে সবকিছু আমরা জানতে পারবো। তাহলে আমরা ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে বাইনারি যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাব, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেলে যাব, অক্টালে যাব, মানে সব জায়গায় যাব, মানে সব জায়গাতে আমরা যাব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সব জায়গাতে আমরা পরস্পর রূপান্তর করব। কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তার আগে অবজেক্টিভের জন্য যেটুকু মনে রাখবা সেটা একটু বলে দিই। এই যে তখন চিত্রটা হবে এরকম, এই যে ওয়াই শেপে একটা চিত্র হবে, ওটাতে আমরা অবজেক্টিভের জন্য মনে রাখবো, তখন আবার আলাদাভাবে দেখাবো। এখন আমরা যে ডেসিমেল থেকে কিভাবে 3টা পদ্ধতিতে যাওয়া হয় সেটা দেখাবো। দেখো আমরা মাত্র 3টা টাইপে পুরো সংখ্যা পদ্ধতির পরস্পর রূপান্তর শিখে ফেলবো। টাইপ 1 কি ডেসিমেল থেকে অন্য 3টা সংখ্যা পদ্ধতিতে যাব, বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, একই নিয়মে আমরা এই অঙ্কগুলো করে ফেলবো। এটা হলো টাইপ 1। আবার টাইপ 2 হলো তার বিপরীত, যে কিভাবে বাইনারি থেকে অক্টালে ডেসিমেল আসা যায়, অক্টাল থেকে ডেসিমেল আসা যায়, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসা যায়, এটা হলো টাইপ 2। আর টাইপ 3 হলো এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলোর পরস্পর, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এগুলো এক নিয়ম, এটা হলো টাইপ 3। এই মাত্র 3টা নিয়মে আমরা সবগুলো অঙ্ক বা সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখে ফেলবো খুব ইজি ভাবে। একটু মনোযোগী হও, তাহলে দেখবো খুব সহজ এগুলো। তাহলে দেখো আমাদের টাইপ 1 হলো যে কোনো একটা সংখ্যা পদ্ধতি দশমিকে থাকবে ডেসিমেলে, সেটা থেকে বাকি যে 3টা পদ্ধতি রয়েছে সেখানে আমরা রূপান্তর করব। তাহলে নিয়ম হলো কি, যে ধরো একটা সংখ্যা কত ধরো 23, এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা বাইনারিতে নিব, অক্টালে নিব, হেক্সাডেসিমেলে নিব, একই নিয়ম। যাকে আমরা এখন যদি টার্গেট করি যে আমরা বাইনারিতে নিব, তাহলে কি করব, 2 দিয়ে ভাগ দিব এই সংখ্যাটাকে, 23টাকে 2 দিয়ে ভাগ দিব যতক্ষণ পর্যন্ত ফল শূন্য না আসবে। আর এখানে আমরা বাকশেষটাকে সংগ্রহ করব, বাকশেষ। যেমন 2 কে যদি 23 এর মধ্যে যায়, 2 কে 2, 2 কে 2, আর দেখো বাকশেষ 1 থাকে, 2 দুগুণে 11, 2 দুগুণে 22, বাকশেষ 1, বাকশেষটাকে আমরা এখানে সংগ্রহ করব। আবার 2 দিয়ে ভাগ দিব যে পর্যন্ত ফল না আসবে আমাদের শূন্য। 5 দুগুণে 10, বাকশেষ 11 থাকে, 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, বাকশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2 একবার যাবে, বাকশেষ থাকে 0। আবার দেখো 2 দিয়ে ভাগ দিব, 2 কে 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে ভাগফল 0, আর একটাকে বাকশেষ হিসেবে নিয়ে যাব। তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে যদি দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হয়, যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দ্বারা ভাগ দিব। আমরা এখন বাইনারিতে নিচ্ছি, এই জন্য বেস 2 দ্বারা ভাগ দিচ্ছি। যদি আমরা অক্টালে নিতাম তারপর 8 দিয়ে ভাগ দিব, যদি আমরা হেক্সাডেসিমেল নিতাম তাহলে 16 দ্বারা ভাগ দিতাম। ভাগ দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ভাগ দিব, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে, আর বাকশেষটা কাউন্ট করব। কাউন্ট করার পরে আমরা এভাবে একটা তীর চিহ্ন দিয়ে এখানে এমএসবি দিব, এমএসবি, আর এখানে এলএসবি দিব। এখানে হলো মোট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা হলো অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা, আর এটা হলো ধীরে ধীরে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। যদি এই সংখ্যাটাকে আমরা উল্টাভাবে লিখি, তাহলে আমরা এই যে 23 এর সমতুল্য বাইনারি পেয়ে যাব। তাহলে আমরা এটাকে লিখব, যে কত লিখতে পারি, দেখা যাচ্ছে কিনা। তাহলে এটাকে যদি আমরা লিখি, এই যে 1, 23 এর সমতুল্য বাইনারি হলো, তাহলে এই নিচ থেকে লিখবো 1 0 1 1 1, পাশে 2 দিব। এটাই হলো 23 এর সমতুল্য বাইনারি। এখন যদি আমরা এই সংখ্যাটাকে যদি অক্টালে নিই, তাহলে কি করব, আমরা 8 দ্বারা ভাগ করব। 23 এর সংখ্যা 23টাকে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করি, 23 8 এর মধ্যে কবে যে 8 দুগুণে 16, 2 বার যায়, আর বাকশেষ থাকে কত, 7।
কারণ 8 দুগুণে 16, 16 আর 7 23। আবার 8 দিয়ে ভাগ দিব, তাহলে ভাগফল 8 কি 2 এর মধ্যে ভাগ যায় না? যায় না, শূন্য। তাহলে ভাগফল শূন্য আর ভাগশেষ 2। তাহলে এমএসবি আর এটা হলো এলএসবি। এমএসবি এলএসবি, তাহলে যে বলছে ওই পর্যন্ত ভাগ দিব যে পর্যন্ত ভাগফল শূন্য না পাসবো, আর এটা হলো ভাগশেষ। তাহলে আমার সংখ্যা কি 23 সমতুল্য, 23 যখন হেক্সাডেসিমেলে থাকবে আর এটা 27 হয়ে যাবে, তাহলে এটা হলো অক্টাল। ওটা কি অক্টাল। আবার এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিতাম তাহলে কি করব? 16 দ্বারা ভাগ দিব, 16 কে 16 একবার যাবে, আর সেখানে বাক্সে ইয়া থাকবে 7 থাকবে। আবার 16 দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাগফল শূন্য, ভাগশেষ 1। তাহলে এটা কত হতো? 23, আর এখানে হতো 17। তখন এটা হেক্সাডেসিমাল 16 হয়ে যেত। আশা করি ব্যাপারটা বুঝছো। আমি আগে নিয়ম লেখাইতে পারতাম, তারপরে উদাহরণ করে দিতে পারতাম, কিন্তু এই পদ্ধতি থেকে আমার কাছে এটা মনে হয় যে আগে উদাহরণটা দেখাই তারপর নিয়ম লেখাবো। এখন যদি আমরা নিয়ম লিখতে যাই তাহলে দেখো কত সুন্দর ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? যে দশমিক সংখ্যা পদ্ধতির দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হলে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে। শূন্য আসলে আমরা ভাগ করে অফ করে দেব। আর ভাগশেষগুলোকে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত লিখলেই ওই সংখ্যা পদ্ধতি উক্ত সংখ্যা পদ্ধতিতে কি হয়ে যাবে? রূপান্তর হয়ে যাবে। এটা গেল সংখ্যা পদ্ধতির মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার যদি আমরা ভগ্নাংশ যদি কোনো সংখ্যার নিচে থাকে বা পূর্ণ সংখ্যা, আরেকটা উদাহরণ দেই তোমাদের প্র্যাকটিসের জন্য, যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। যেমন পরীক্ষাতে বারবার আসে, একটা বারবার বলতে কয়েকবার আসছিল 105। 105 বলছিল যে 105 অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, বা নির্দিষ্ট একটা সংখ্যা পদ্ধতির কথা বলবে যে উক্ত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আমি একটা দেখা দিচ্ছি, যেমন ধরো যদি অক্টাল দেখাই দিই, তুমি বাকিগুলো করবা। তাহলে 105 কে আমি 8 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত কি না আসবে? ভাগফল শূন্য না আসবে। তাহলে এখান থেকে ভাগশেষ আমি সংগ্রহ করব, মানে সংরক্ষণ করব বা সেভ করব। 8 দশমিক থেকে আবার একবার যায়, থাকে 2, 25। তাহলে 3 8 24, 3 থাকে ভাগশেষ, তাহলে 1 থাকে, ভাগশেষ থাকে কত? 1। তারপর আবার 8 তার মধ্যে একবার যায়, তার মধ্যে একবার যায়, 8 থাকে করে 8 5 13। তাহলে এখান থেকে 5, 8 একের মধ্যে যায় না, 0 0 বার যায়, তাহলে ভাগশেষটা এখানে চলে আসবে। তাহলে কত হচ্ছে? এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে আমরা লিখতে পারি যে 105 অক্টালে সেটা, সরি 105 ছিল ডেসিমেলে, সেটা তো অক্টালে নিলে 151 হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো এবার তোমরা বাইনারিতে নিবা বা হেক্সাডেসিমেলে নিবা। পারবা না? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পারবা। এবার দেখো পূর্ণাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশ তো করলাম। ধরো 23.625 এটা আসলো, যে এটার দশমিকে আছে, এটার বাইনারিতে নাও। তাহলে 23-এর আগে তো আমরা করছি, আগে পূর্ণাংশের ক্ষেত্রে আগে নিয়মে করবে। বাকি এই যে দশমিকের অংশগুলোকে আলাদা করবে। আলাদা কিভাবে করবে? যেটা আছে 625, ধরো এটাকে আমাকে বলছে বাইনারিতে নিতে, এই জন্য আমি যে সংখ্যা পদ্ধতি বলবে তার বেস দ্বারা গুণ করব। পূর্ণাংশ সংখ্যাকে মানে ইন্টিজার নাম্বারকে আমরা কি করছি? ভাগ করছি। আর দশমিক সংখ্যাকে কি করব? আমরা গুণ করব। কোনটাতে গুণ করব? যে বেসে নিতে, যে সংখ্যা পদ্ধতিতে নিতে বলে। ধরো আমাকে এখন বাইনারিতে নিতে বলছে, এই জন্য আমি 2 দ্বারা গুণ করব। যদি আমাকে অক্টাল নিতে বলে 8 দ্বারা গুণ করব। যদি আমাকে হেক্সাডেসিমাল নিতে বলে তাহলে আমাকে কি করব? 16 দ্বারা গুণ করব। তো এখানে আমি এর পাশে আমি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা লিখব, অর্থাৎ গুণ করার পরে যেটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন ধরো এই যে 0.625 এটাকে গুণ দিলে 1.250 হবে, যেহেতু 5 গুলো 10, 2 দুগুণে 4, 1 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে এখন 1250 পেয়েছি। আর 3 দফার দশমিক, তাহলে 3 দফার দশমিক দিলাম, তাহলে 1.250। এখন আমি এই যে 1 পূর্ণ সংখ্যাটাকে এই পাশে না লিখে আমি পূর্ণ সংখ্যাটাকে কি করব? এই পাশে দিব। তারপরে আবার কি করব? আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে। তাহলে এখানে আসবে কত? 2.50 গুণ করলে হলে আসবে 500 আসবে। তাহলে
0.25 যদি আমি গুণ করি 0.250 গুণ 2 তাহলে 0.50 মানে বা 50 আসতে পারে। তাহলে এখানে আমার পূর্ণ সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা 0। আবার যদি আমি 2 দ্বিগুণ দিই তাহলে আমার এবার আসবে কত, 1000 আসবে। 1000 আসছে। তো আমি কি বলছি যে পূর্ণ সংখ্যা যেটা আসে, পূর্ণ সংখ্যা আসলে 3 বার 10 পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যাটা আমরা এই পাশে না লিখে পূর্ণ সংখ্যা এই পাশে দিব। তাহলে এখানে যে পর্যন্ত 0 আর 00 চলে আসছে, আর আমরা যতবারই সংখ্যা দ্বিগুণ করে 0 আসবে। এবার যদি 00 আসার পর আমরা কাজ স্টপ করে দিব। স্টপ করার পর আমাদের এবার আউটপুট কোনগুলো হবে, এই যে পূর্ণ সংখ্যা, এটা এমএসবি, অর্থাৎ এখানে এমএসবি আর এটাকে এলএসবি। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যেতাম, এবার দেখো উপর থেকে নিচ দিকে আসতেছি, এটা ভুল করা যাবে না। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসতেছি, অর্থাৎ তুমি এই যে 0.625 এর বাইনারি হলো 0.10, এই যে উপর থেকে আসতেছে 101। তাহলে কিভাবে লিখবো, তাহলে আমরা যদি পুরো সংখ্যাটাকে এভাবে লিখি যে 23.625 এর দশমিক থেকে বাইনারিতে নিতে হলে, একটু আগে আমরা 23 এর বাইনারি করছি না, 23 এর বাইনারি মনে আছে 1011 পেয়েছিলাম। দেখো খাতা উল্টে দেখো, সাথে কি করবে, এখন দশমিকের জায়গায় দশমিক দিবে। এই যে 625, এই 625 এর আমরা কি পাইলাম, বাইনারিতে রূপান্তর করার পর 101 পেয়েছি। তাহলে আমরা দিয়ে দিব 101, এটাই বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। এখন যদি আমাকে অক্টাল বলতো তাহলে কি করতাম, আমি এখানে 8 দ্বারা গুণ দিতাম। হেক্সাডেসিমাল বললে 16 দ্বারা গুণ দিতাম, ততক্ষণ পর্যন্ত গুণ দিতাম যতক্ষণ পর্যন্ত কি না আসতো, আমার ইয়া না আসতো, অর্থাৎ 0 না আসতো। আবার অনেক সময় দেখবা যে অনেক বড় সংখ্যা, অনেক বড় কি আসে সংখ্যা হয়ে আছে, মানে 0 আসতেছে না, অনেকবার 3 বা 4 বার যাওয়ার পরে 0 আসতেছে না, তখন ওটাকে ওই পর্যন্ত রেখে এখানে ডট ডট দিয়ে দিবে, কারণ সাধারণত আমরা দশমিকের পরে 3 ঘরেই 3-4 করে নিই। তাহলে এখানে যদি আমাকে এখন অক্টালে নিতে বলে, যেটা অক্টালে কত হবে, তাহলে দেখো আমরা তো 23 অক্টাল করছি আগেই, তাহলে এখানে কি করবো, 8 দ্বারা ভাগ করবো, সরি 8 দ্বারা গুণ দিব। তাহলে 8 দ্বারা গুণ দিলে পর্যন্ত তুমি ক্যালকুলেটর নিতে পারো, 0.625 গুণ 8 কত হচ্ছে, এখানে আসতেছে 0005 আসতেছে, 0005 আসতেছে। তাহলে 3 ঘরে 0.5। তাহলে এখানে দশমিকের একটাই মান আসছে, আমি আর গুণ দিব না, কারণ আর গুণ দিলে বারবার 0 হবে। তাহলে এটা দশমিক হয়ে যাবে। 8 এর যে বাইনারি ইয়েটা পেয়েছি আমরা 23 এর জন্য যে অক্টাল নাম্বারটা পেয়েছি সেটা লিখে 0.5 দিয়ে 8 দিয়ে দিব, ঠিক আছে। একই নিয়মে 16 হয়ে যাবে, মানে অক্টাল দিয়ে দিল, সেম ইয়া করবে, সেম ভাবে হবে। এবার আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 তে কি বলছিলাম, টাইপ 2 তে বলছিলাম টাইপ 2 তে বলছিলাম তার বিপরীত হবে। কি বিপরীত হবে, অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আসব, অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আসব, দেখা যাচ্ছে। তাহলে দেখো আমাদের টাইপ 2 তে কি ছিল, যে অন্য অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আনবো। টাইপ 1 এ ছিল দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাব, এখন অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনবো। ধরো কিভাবে আনবো, দেখো যে বাইরের একটা সংখ্যাকে আমরা ইয়াতে কিভাবে নিই, দশমিকে কিভাবে নিই, দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে না, সেই সংখ্যাগুলোর সাথে তার বেজ দ্বারা গুণ করব। কোন বেজ, এই যে বেজে দেওয়া আছে, যোগ, আবার যে বেজ প্রতিটা সংখ্যার সাথে তার বেজ দ্বারা গুণ করে প্রত্যেকটার সাথে আবার যোগ দিব, যোগ 1 ইনটু তার বেজ 2, যোগ 0 ইনটু তার বেজ 2, যোগ 1 ইনটু তার বেজ 2। এটুকু তো বুঝছো, বুঝার পর এই দেখো প্রত্যেকটার সাথে তার বেজ দ্বারা গুণ করেছি। তোমরা পরীক্ষার হলে যেটা ভুল করো সেটা হলো এগুলাকে 10 দ্বারা গুণ করো। মনে রাখবা, দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে নাও, আর অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনো, কোথাও দশমিকের বেজের কাজ নাই। দশমিকের বেজ দ্বারা কাউকে গুণ বা ভাগ কিছুই দিতে হয় না, দশমিকের বেজের কোনো কাজ নাই। দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে নাও অথবা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নাও, যাই করো না কেন দশমিকের বেজের 10-এর কোনো কাজ নেই। তাহলে কি বলছি, এই যে এই সংখ্যা পদ্ধতিকে, এই প্রত্যেকটা সংখ্যাকে তার বেজ দ্বারা গুণ করবে, গুণ করে প্রত্যেকটার সাথে যোগ করবা। এই যে 1 এর সাথে 2 গুণ করে যোগ, আবার 0 এর সাথে 2 যোগ করে গুণ করে যোগ, এভাবে করবা। করার পর যখন শেষ হয়ে যাবে, শেষের দিক থেকে ওই যে বেজের উপরে তার স্থানীয় মান দিবা। যেমন এটা হলো 0 পজিশন, এটা 1 2 3
এটা 4। এবার কাজ করলে যে মানে অঙ্কটা সমাধান করলে যে মানটা আসবে সেটাই তার ডেসিমেল নাম্বার। অঙ্কটা করে দিচ্ছি। যেমন 2 এর উপরে যদি 4 দেওয়া হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 1 এর সাথে গুণ করলে 16 যোগ 0 এর সাথে যে কিছু গুণ করে 0, আবার 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে 1, যোগ আবার এই 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, আবার এই যে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ 1 1। তোমরা এই সূত্র একটা জানো, সূচকের মধ্যে সূত্র অঙ্ক করছো, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 0 মানে 1। তেমনি 5 টু দি পাওয়ার 0 সমান সমান 1, 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1, অথবা তোমার উপরও যদি 0 দেওয়া হয় তুমি সমান সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, a টু দি পাওয়ার 0 সমান সমান করতে 1, সেই একসাথে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার বাকিটা যদি সমাধান করো তাহলে 16 আর 4 হলো কত 20, 20 আর 1 21, তাহলে আমাদের ফলাফল এখানে কত আসবে 21। সেই 21 এখন কোথায় আছে, দশমিকে চলে আসছে। সেই 21 কোথায় আসছে, দশমিকে চলে আসছে। আশা করি তোমরা বুঝছো। এখন দেখো এই ক্ষেত্রে যদি দশমিক থাকতো তাহলে কি করতাম। ধরো এই সংখ্যার সাথে দশমিক আরো কয়েকটা সংখ্যা ছিল, 1 0 1 এরকম ছিল, সে 2 ছিল, বলছে যে কত। তাহলে দেখো আমরা কি করব, এই দশমিকের জায়গায় জাস্ট একটু মনে রাখার জন্য এখানে একটা ইয়া দিব, চিহ্ন বা কিছু একটা দিব, যোগ ওই আগের মতো 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 মানে তার বেস দ্বারা যোগ করব 2 1 ইন্টু 2। এখন দেখো আমরা তখন এই যে 2 এর উপর বেস এখান থেকে 0 থেকে শুরু করছি না, 2 এর উপর পাওয়ার 0 1। এবার এই যে এখানে যেহেতু দশমিকের পরে, তাহলে আমরা -1 থেকে শুরু করব। তোমাদের মনে থাকার কথা আমরা সংখ্যা পদ্ধতি যখন করতাম ওই যে সরি 0 এখানে পজিটিভ 1 2 আর এদিকে থাকতো -1 -2। তো আমার এই 0 এর পাশে পজিটিভ, ওই পাশে তাহলে অবশ্যই কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে -1 -2 -3 এভাবে করে বাকি অঙ্কটা করে আসলে দেখবে যে আমাদের এই যে প্লাস এই যে 2 টু দি পাওয়ার 1 সমান সমান ওই যে ওটা লিখতে পারি, হাফ লিখতে পারি, কারণ 1 ইন্টু এটা মূলত এভাবে লেখা আর কি, 1 ইন্টু এই যে 1/2, এই যে মাইনাসটা নিচে চলে আসলে প্লাস হয়ে যায়। যেমন তোমরা সূচকের মধ্যে একটা 90 একটা ম্যাথ করে আসছো, 3 স্কয়ার সমান সমান 1/2 স্কয়ার করে আসছো না, অবশ্যই করে আসছো, সেটা 1/9। তো এটাকে আমি ঠিক সেভাবে এভাবে লিখতে পারি, প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, এটা নিয়ে আর ভাবার দরকার নেই, প্লাস আবার 1/2 কিউব। তো এই পাশটা আমার করাই আছে, এই পাশে হাফ প্লাস এই যে 1/2 কিউব মানে 8। তো এটা চাইলে তুমি ক্যালকুলেটর করতে পারো, অথবা যদি লসাগু কষাগু করে নিয়ে আসো তাও হবে, সরাসরি এটাকে ক্যালকুলেটর করে এটার সাথে ইয়ে করে দিবা, যোগ লসাগু করো, লসাগু হলো 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 4 প্লাস 8 একে 8 1 5, তাহলে 8/5 হবে, সরি 5/8। তাহলে এই 5/8 এটা গুণ করলে তাহলে এটা আসে এখানে যে বসাই দিবা। তাহলে সে 5/8 5 ভাগ 8 যদি দাও তাহলে কি আসে 0.625। তাহলে তুমি এখানে আসে এই যে এখানে বসাই দিতে পারো 0.625। অথবা তুমি যদি চাও এই লাইন এভাবে না করে তুমি যদি ধরো আমাদের তো এই যে এখানে ক্লোজ না করতেছি না, তাহলে এই পাশে এখানে যোগ করলে আসতেছে কত জানি, একটু দেখলাম কত আসছিল, যে 16 4 20 21 আসছিল, 21 আর প্লাস তুমি এটা কি করতে পারো, পরের লাইনে 21 প্লাস 1/2 যে 0.5 লিখতে পারো, যদি লসাগু গসাগু না করো ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, 1/8 ফর্ম ভাগ 1.25 সরি 0.125। এবার যদি যোগ করো যোগ 0.5 যোগ 21, তাহলে আবার এই যে 1.625 এটা আসবে, এটা হলো দশমিক নাম্বার হয়ে গেছে। কথাকে বুঝাতে পেরেছি? আজান দিচ্ছে, আমরা ক্লাস একটু স্টপ রাখি। এবার দেখো এই যে একটা নাম্বার আছে হেক্সাডেসিমাল, এটা থেকে বলছে দশমিকে নিতে বলছে। আমাদের আগের নিয়মেই কি করব, আমাদের এই যে প্রতিটা সংখ্যার সাথে আমরা তার বেস দ্বারা গুণ করব। তাহলে এটার বেস কত 16 যোগ b ইন্টু 16 যোগ c ইন্টু 16 যোগ d ইন্টু 16। এটা বলছে দশমিকের ক্ষেত্রে এখানে যোগ দিয়ে একটু মনে রাখবে, কি রাখবে এই যে তাহলে 5 ইন্টু 16। এবার বলছে কি
এই যে দশমের আগ পর্যন্ত এখানে বেজ, এই যে বেজটা ছিল বেজের উপর 0 থেকে গণনা করতে, তাহলে 0, এই বেজের উপর 1, এখানে 2, 3, এগুলো আলটিমেটলি স্থানীয় মান বের করতেছি আমরা, দেখাবো তোমাদেরকে আরেকটু। আর এখানে হবে -1। এবার যদি দেখো, এখন বলবো যে ভাইয়া এর সাথে কিভাবে ওটা গুণ করে। দেখো আমরা ওই যে যখন পড়ছিলাম যে হেক্সাডেসিমেলে এই 1 থেকে 9 পর্যন্ত থাকে, তারপরে কি থাকে A B C D E F, তাহলে A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। তাহলে আমার A মানে কত 10, তাহলে আমি 10 এর সাথে গুণ দিব, 10 × 10 থেকে 16 3 প্লাস B মানে কত আমাদের, B মানে আমাদের 11 × 16 স্কয়ার, যোগ C মানে আমাদের কত 12 × 16 1, প্লাস D মানে কত, D মানে আমাদের 14 × 16 0, প্লাস 5 × 16 ইনভার্স -1। এবার করে ফেলো ক্যালকুলেটর, এখানে একটু ক্যালকুলেটর ইউজ করো যেহেতু সংখ্যা বড়। তাহলে 6 কিউব 16 কিউব সমান কত, অনেক বড় সংখ্যা আসতেছে। 4096 গুণ 10 আছে, গুণ 10, তাহলে 40960 যোগ 16 স্কয়ার সমান 256। 256 গুণ 11 দিলে আমাদের আসতেছে 2816, যোগ 12 এর সাথে 16 কে গুণ দিলে 12 × 16 192, যোগ এই যে 16 এর উপরে 0 আছে, তার মানে 1 হয়ে যাবে, 14 এর সাথে 14, যোগ 5/16। এটা কিভাবে আসছে একটু আগে দেখিয়েছিলাম। এবার দেখো আমরা যদি কাজ করতে যাই, তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে যে এটাকে যোগ করো, যোগ করলে কত আসে, এটুকু যোগ করলে আসবে 43981, 43981। আর বাকি এখানে আসবে 5/16, 5/16.0.3125। তাহলে লিখে ফেলো, তাহলে 43981.3125। এই তো, এটাই সহজ না অনেক, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবে অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। তেমনি যদি কোনো একটা সংখ্যা যদি ধরো, এখানে যদি এটা থাকতো, ধরো একটা 1 2 3, এখানে 8 থাকতো, 10 থাকতো, তাহলে 1 2 3 কে আমরা কি করতাম, তাহলে 1 × 8, 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8, তারপর কি করতাম, এই যে 8 টু দি পাওয়ার 0 1 2, তাহলে দেখো 8 স্কয়ার মানে কত 16, সরি 8 স্কয়ার মানে 64, প্লাস 8 2 × 16, প্লাস আর এটা তো 0 3, তাহলে যত হবে যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, যোগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। পারবা না? তাহলে এই নিয়ে আমাদের টাইপ 2 শেষ। এবার আমরা টাইপ 3 করাবো। আচ্ছা, আমরা টাইপ 3 বলছি। টাইপ 3 কি, পরস্পর রূপান্তর, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, যাই করি না কেন দেখো আমরা অক্টাল থেকে সরাসরি বা হেক্সাডেসিমেলে যাব না। ধরো তোমরা দুজন বন্ধু, অক্টাল এবং হেক্সাডেসিমেল, আর বাইনারি আরেকজন বন্ধু, তোমরা অক্টালের সাথে সরাসরি যে ডেসিমেলে যেতে পারো না, মাধ্যম হয়ে মাঝখানে বাইনারি স্টেশনে আসতে হয়, স্টেশন থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়। তাহলে এবার দেখো অক্টালের সর্বোচ্চ নাম্বার হতো কত 7, আমাদের মনে আছে 0 থেকে 7 পর্যন্ত অক্টালের নাম্বার। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ নাম্বার 0 থেকে 16, 0 থেকে 10, 0 থেকে 9 এবং 8 থেকে F পর্যন্ত। এবার দেখো তোমাদের মনে থাকার কথা যে আমরা 7 এর বাইনারি বলছিলাম যে 3টা 1, 7 এর বাইনারি 3টা 1। কিভাবে বলছি বাইনারি বের করা, যে কোনো সংখ্যার বাইনারি বের করা তো একটু আগে দেখেছিলাম। সেটা কি, 7 থেকে আমি যদি বাইনারি নিই 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ, এখানে ভাগশেষ ইয়ে করব, 3 2 6 1, আবার ভাগ দিব 3 2 6, সরি 2 2 2 1 2 1, আবার এখানে 1 থাকবে,
তারপর আবার 2 1 এর মধ্যে যায় না, এখানে 0, সরি একটু ভুল হয়েছে, সরি, এখানে তো আর বাকি, এখানে বাক্সেস হবে আর কি, বাক্সেস 3 2 6 বাক্সেস বসবে এখানে, আমি উপরে ঘরে বসাই ফেলছি। আচ্ছা, আবার 3 3 2 1 2 1, এখানে একবার যাবে, আবার বাক্সেসও 1 থাকবে, আর 1 এর মধ্যে যায় না 0, আর একটাকে এই একটা বাক্সেস এখানে চলে আসবে। তাহলে দেখো এমএসবি আর এলএসবি, তাহলে 1 1 1, 7 এর বাইনারি যে 3টা 1 দেখছো। আর যদিও আমরা ওই ইয়াতে যখন পড়াছিলাম শুরুতে তখনও পড়ছিলাম, তাহলে 7 এর বাইনারি হলো 3টা 1, তার মানে 3 বিট, কয় বিট? 3 বিট। আমরা তোমাকে পড়াছিলাম না, তোমাদেরকে পড়াছিলাম যে অক্টালকে কেন 3 বিট সংখ্যা বলা হয়, কারণ অক্টালে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে সর্বোচ্চ 3টা বিট লাগে বা 3টা সংখ্যা লাগে, এই যে 3 বিট, 3 ঘরের বিট। সেজন্য এই যে অক্টাল থেকে বাইনারিতে সম্পর্ক হলো 3 বিটের, কয় বিটের? 3 বিটের, বুঝছো? 3 বিট সংখ্যা পদ্ধতি, এই জন্য 3 বিট। তার মানে আমরা কোনো সংখ্যাকে যদি অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাই, আমরা অবশ্যই 3 বিট করে আলাদা আলাদা করে নিতে হবে। আবার হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হলো f, f মানে 15, f মানে কত? 15। তো 15 বা 15 এর বাইনারি, 15 এর যখন বাইনারি আমরা বের করতে গেছিলাম, 15 এর বাইনারি আসছিল কত? 4টা 1, 15 এর বাইনারি কত? 4টা 1, তার মানে 4 বিট। তাহলে হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিট? 4 বিট করে, 4 বিট করে। আর অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হলো 3 বিট করে। তাহলে এবার যদি আমরা কোনো কিছুতে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাই, আগে বাইনারিতে যাব, তারপর হেক্সাডেসিমালে যাব। চলো কথা না বাড়িয়ে একটা উদাহরণ দিয়ে দিই আমরা। ধরো যে কোনো, ধরো পরীক্ষাতে যেমন আসছিল যে 56 আসলে 52 আসছিল, 52 এর বাইনারি কত প্রথমে বের করব, অক্টালে আছে, এটাতে বাইনারি কত, তারপর আমরা হেক্সাডেসিমালে বের করব। তাহলে আমরা বলছি যে দেখো, এটা যদি দশমিকে থাকতো, একটু ভালো করে বুঝো, এটা যদি দশমিকে থাকতো তাহলে আমি এটাকে 52 বলতাম বা 52 বলতাম। কিন্তু কারণ আমরা ওইভাবেই, আমরা তো দশমিক পদ্ধতি পড়ি, আমরা যে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করি নর্মালি আইসিটি ছাড়া অন্যান্য যে ইয়েগুলো করি, তখন আমরা দশমিক ব্যবহার করি, সেই জন্য আমরা এটাকে 52 বলতে পারি। কিন্তু যখন এটা অন্য সংখ্যা পদ্ধতি, অক্টাল বা হেক্সাডেসিমাল, তখন আমরা এটাকে 52 বলবো না, তখন এটাকে বলবো 52। কি বলবো? 52 বলবো। যেমন 10 10, এটা যদি 10টা যদি দশমিকে থাকে তাহলে 10 বলবো, 10টা যদি বাইনারিতে থাকে তখন আমি এটাকে 10 বলবো, অক্টালে থাকলেও 10 বলবো। তার মানে আমরা যে 10 20 30 এটা আমরা শুধু দশমিক পদ্ধতির জন্য ব্যবহার করবো, অন্য পদ্ধতির জন্য ব্যবহার করবো না। অন্য পদ্ধতিতে আমরা নির্দিষ্ট সংখ্যা বলবো। তাহলে এই সংখ্যা পদ্ধতি কত হয়েছে? 5 এবং 2 বলবো। এবার দেখো আমরা গণিতের কাজ ডান দিক থেকে শুরু করি। দেখো 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি আমরা জানি 10, মানে আছে ওই যে বলছিলাম যে 60টা মুখস্থ করতে অ্যাটলিস্ট 1 থেকে 15 পর্যন্ত। তাহলে সেখানে আমরা দেখবো যে 2 এর বাইনারি 10। তারপর আমরা যদি অঙ্ক করার সুবিধার্থে কয়েকটা লিখি, 0 এর বাইনারি 0 বাইনারি, তারপরে 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর বাইনারি 1 0 1। এবার দেখো তাহলে 2 এর বাইনারি 1 0, কিন্তু বলছি কি 3 বিট করে, অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিট করে। তাহলে আমি এটা 3 বিট করে সাজাবো। তাহলে এই যে বাম পাশে একটা শূন্য দিব, মানের কোনো চেঞ্জ হবে না, 1 0 রয়েছে। তারপরে 5 এর বাইনারি, দেখো 5 এর বাইনারি আমরা কত? 5 এর বাইনারি 1 0 1, 1 0 1 আছে, 3 বিট আছে, সুতরাং এটাই হয়ে গেছে বাইনারি, শেষ। কত ইজি, 3 বিট করে জাস্ট আলাদা বাইনারি বের করলে হয়ে গেল। এখন দেখো তুমি যদি মুখস্থ না করতে পারো 3 এর বাইনারি কত, 4 এর বাইনারি কত, যদি মুখস্থ না করতে পারো, একটা শর্টকাট নিয়ম হলো, শর্টকাট যদি আমি শর্টকাট শিখাতে চাই না, তারপরে একটু তাড়াতাড়ি জন্য শিখাই। দেখো হ্যাঁ, এখান দিয়ে দিচ্ছি। ধরো তুমি এই যে 1 এর ডবল 2, 2 এর ডবল 3 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এভাবে ইয়ে করতে, যদি আমাদের 8 পর্যন্ত বেশিরভাগ লাগে। এখন দেখো তুমি বের করবো 4 এর, ধরো 5 এর বাইনারি বের করবো। তাহলে এখানে দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে, তোমার 5 হয়। তাহলে আমি দেখতেছি 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 আর 1 এর নিচে 1 1 বসাও, আর বাকি যে ঘরটা থাকবে সেগুলোতে 0 বসাও। তাহলে দেখো আমি পেয়ে গেছিলাম 5 এর বাইনারি 101 পেয়ে গেছিলাম। তো ঠিক আছে, আমি 5 এর বাইনারি এখানে বসাই দিলাম।
এবার দেখো 2 এর বাইনারি তুমি জানো না 2 এর বাইনারি কত, তাহলে দেখো কোন সংখ্যা যোগ করলে 2 পাবো, তো 2 যেহেতু সরাসরি আছে আমি 2 এর নিচে 1 বসাই 1 আর বাকি ঘরগুলোতে 0 দিয়ে পূর্ণ করবো, তাহলে 2 এর বাইনারি 0। এবার দেখো তুমি যদি বলো যে ভাইয়া আমি 15 এর বাইনারি পারি না 15, তাহলে দেখো 15 কত কত ঘর যোগ করলে 15 হচ্ছে, এখানে একটু দেখো তো কত কত ঘর যোগ করলে 15 হচ্ছে, 16 তো বাদ, তাহলে 8 8 এ আর 4 12 12 আর 2 14 14 কে 15, তার মানে প্রত্যেকটা ঘর যোগ করলে আমি 15 পাচ্ছি। তাহলে প্রত্যেকটা যে যে ঘর যোগ করলে যোগ করব সে সেই ঘরের নিচে 1 বসাবো, বাকি 0 বসাবো, তাহলে 15 বাইনারি 4টা 1। এবার যদি ধরো যে তুমি এই যে এখানে কি আছে, ধরো এই যে 3 এর বাইনারি আছে, 3 এর বাইনারি কত, তাহলে দেখো কোন কোন ঘর যোগ করলে তোমার 3 হয়, এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে আমি 2 এর নিচে 1 বসাবো 1 এর নিচে 1 বসাবো, ঠিক আছে। এবার যদি আরেকটু বড় সংখ্যা নাও, অথবা ধরো তুমি যদি টোটাল এই যে ধরো 18 নাও 18 নাও, তাহলে কত কত যোগ করলে 18 হচ্ছে, এই যে 16 16 যোগ করলে 18 হচ্ছে, আর 2 16 আর 2 যোগ করলে 18 হচ্ছে, তাহলে 16 এবং 2 নিচে 1 বসাও আর বাকি ঘরগুলো 0 দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 18 এর বাইনারি। বুঝছো, বাইনারি গুলো এভাবে বসা দিতে পারো, তাহলে এটা হয়ে গেছে বাইনারি। এখন যদি বলো আমাকে এটা বাইনারিতে না নিয়ে আমাকে এটা হেক্সাডেসিমেলে নাও, তাহলে আমি এখানে হেক্সাডেসিমেল নেব। দেখো আমি একটু আগে তোমাকে বলছি যে অক্টাল থেকে আমি সরাসরি হেক্সাডেসিমেল যাব না, অক্টাল থেকে প্রথমে বাইনারি আসবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। তাহলে দেখো আমি অক্টাল থেকে বাইনারিতে চলে এসেছি, অক্টাল থেকে অলরেডি বাইনারিতে চলে এসেছি। এবার বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক কয় ঘরের, 4 বিটের বা 4 ঘরের। তাহলে আমি এই সংখ্যাটাকে জাস্ট 4 ঘরে সাজাবো, ডান দিক থেকে সাজাবো, তাহলে 1 2 3 4, তাহলে আমি লিখতে পারি 1 0 1 0, 4 ঘর সাজাচ্ছি, আর এই যে 0 1, এই বাম পাশে শূন্য দিয়ে দিব, তাহলে মান চেঞ্জ হবে না। তাহলে এটা এখনো বাইনারি আছে, জাস্ট আমি কি করছি 2 ঘর করে সাজাইছি। এবার দেখো এগুলোর মান বসাই দিলে আমি হেক্সাডেসিমেল পাচ্ছি, যে নিচে দিয়ে দেখা যাচ্ছে কিনা দেখো, এই যে 1010 এটার মান কত, এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান কত তুমি জানো না, তাহলে ঠিক আছে তুমি বসাও, এই যে এই সংখ্যার নিচে 1010 বসাও, তাহলে 0 1 0 1, তাহলে তুমি কি করবা, এই যে বলছি যে সংখ্যাগুলোর মান 1 সেগুলো যদি যোগ করবা, তাহলে 8 এবং 2 যোগ করলে তুমি কি করতে পারতেছো পাচ্ছ, তাহলে 8 আর 2 যোগ করলে 10, তাহলে এই যে 10 10 অর্থাৎ 1010 এর বাইনারি হলো 10। এখন দেখো আমাদের হেক্সাডেসিমেল পদ্ধতিতে কি 10 আছে, না না কি আছে, 10 এর ব্যবধানে আমাদের a আছে, তাহলে আমি এখানে a লিখবো, বুঝছে। আর আমি আর একটু সহজ কথা মনে রাখার জন্য বলে দিয়েছিলাম যে 10 এর বাইনারি 10 10, দেখছো কাজে লেগে গেছে। আচ্ছা এরপরে 10 0 0 1 0 কত বাইনারি এটা আমি জানি না, তাহলে এখানে বসাও, এখানে যদি আমি বসাই দিই কত 0 0 1 0, তাহলে বসালে কত হচ্ছে, তাহলে আমি কোন কোন ঘর যোগ করবো, শুধুমাত্র এই যে ঘরের নিচে 1 আছে সেটা যোগ করবো, তাহলে আমি 1 এই যে তার মানে 2 হবে, 2 ঘরটা যোগ করলে 2 হবে, তারপরে 2a, এটাই হলো 52 অক্টাল নাম্বারের হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে। এবার যদি ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, ধরো সাপোজ কি আছে, ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, তোমাকে বলছে ধরো 23a, এটাকে বলছে হেক্সাডেসিমালে আছে, তোমাকে বলছে কি করতে অক্টালে নিতে, তাহলে কিভাবে নিবা, অক্টালে নিতে হলে দেখো ওই যে আগের মতো কি করবো, প্রথমে বাইনারিতে আসবো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে হলে প্রথমে বাইনারি তারপরে যেতে হবে। আর যদি বলা যে ভাইয়া ডেসিমেল প্রকাশ করবো কেন, ওই যে ডেসিমেল তো টাইপ 2 তে ছিল, কি করব প্রত্যেকটা ডেসিমেলে কি করবো, প্রত্যেকটা সংখ্যার সাথে 16 গুণ করবো, এরপর যোগ দিব, আবার 16 গুণ করবো যোগ দিব, এরপরে ওই যে 16 দিব 0 1 2 দিব, ঠিক আছে। আর এবার আমরা কি করবো, যেহেতু অক্টাল নিচ্ছি আমরা প্রথমে বাইনারি নিয়ে যাবো, তাহলে এর বাইনারি কত, এ মানে 10, তাহলে 10 এর বাইনারি 10 10 একটু আগে আমরা শিখছি, অথবা এখানেও দেখতে পারো 10 কিভাবে আসে, 1 2 4, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, তাহলে এখানে 10 10 মিলাও, মানে কত যোগ করলে 10 মিলবে, দেখা যাচ্ছে 8 আর 2 যোগ করলে 10 মিলবে, তাহলে আমি 8 নিচে 1 দিব, 2 নিচে 1 দিব, তাহলে বাকিগুলো 0 দিয়ে দিব, এই যে তার মানে এই যে 10 এর বাইনারি 10 10, মানে এর বাইনারি হলো 10 10 এর বাইনারি 10 10। এখন দেখো বাইনারি কারণে 4 ঘর, তাহলে 4 ঘর অটোমেটিক পেয়ে যাচ্ছি। আবার 3, এখন 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি এই দুইটা যোগ করলে 3 এর বাইনারি যোগ করে 1 1 যোগ করলে 3 এর বাইনারি পাবো, তার মানে 2 1 3, তাহলে 1 1, তাহলে 1 1 বসাচ্ছি। এখন দেখো আমরা বলছি কি হেক্সাডেসিমালের সাথে বাইনারি সম্পর্ক 4 বিটের, তাহলে 4 বিট পুরানোর জন্য এটা 0 0 দিয়ে দিব। আর কি রয়েছে, 2 রয়েছে, 2 এর বাইনারি 1 0, তো 0 পূরণ করার জন্য 4 ঘর দিয়ে দিলাম, তাহলে এটাতে বাইনারি চলে আসলো। এবার দেখো এবার আমরা কোথায় যাব, বাইনারিতে চলে আসলাম, অক্টালে যাব, তো অক্টালে যাওয়ার সাথে
অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো 3 বিটের, তাহলে আমি এই জিনিসটাকে আবার 3 বিট করে সাজাবো। এই জিনিসটাকে আমি 3 বিট করে সাজিয়ে নিব। তাহলে সাজাচ্ছে, এখানে কি করতে পিছন দিক থেকে সাজাবো, তাহলে আর কখনোই ভুল হবে না। 0 1 0, আবার 1 1 1, 0 0 0 1 0 0। ঠিক আছে, আমি 3 ঘর করে সাজাচ্ছি অক্টাল। এখন দেখো তাহলে কি করব, এবার এগুলোর মান বসিয়ে দিব। তো 1 এর মানে ইয়েতে চলে যাবো আর কি, দশমিক নাম্বার বসিয়ে দিলে হয়ে যাবে। 1 এর দশমিক 1, 0 দশমিক নাম্বার 0, 7 এর দশমিক নাম্বার হলো 7, 1 0 দশমিক নাম্বার হলো 2। তাহলে এটাই হয়ে গেছে অক্টাল। দেখো অক্টালে সর্বোচ্চ 7 আসে, এরপর আসে না, দেখো অক্টাল হয়ে গেছে। আচ্ছা, এখন তো যদি বলো যে ভাইয়া যদি দশমিক থাকে তাহলে কি করবো, অর্থাৎ দশমিক যদি এটার সাথে একটা দশমিক থাকে তখন কি করবো, তখন সিম্পল সোজা, তোমাকে একটু দেখা দিচ্ছি। দেখো তাহলে এবার দেখো যদি দশমিক থাকতো তাহলে কি করতাম, আগেরটা এইটুকু রেখেছি, জাস্ট দশমিক যুক্ত করছি, আর বাকিটা ওইটুকু রয়ে গেল। দশমিক এখন আগের মতো ওই যে দশমিক জায়গায় দশমিক জাস্ট দিয়ে দিব। 2 এর বাইনারি কত 10, 1 0, 4 ঘর পুরাবো, এই জন্য বামে 0 দিয়ে দিলাম, সংখ্যার মানে কোনো চেঞ্জ হবে না। আবার 5 এর বাইনারি হলো 1 0 1। এখন আমি যদি এই পাশে দিই মান চেঞ্জ হচ্ছে, কিন্তু এই পাশে দিলে এখন মান চেঞ্জ হচ্ছে না। আর তাহলে এই যে 1 0 1 দিয়ে দিলাম। তারপর দশমিকের ক্ষেত্রে যখন আমি মান চেঞ্জ করে মানে 3 ঘর পূরণ করছি, যেহেতু হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক 4 ঘর দিয়েছি, পরে যখন আবার সাজাবো 3 ঘর করে কিন্তু সাজাইছি। 3 ঘর করে সাজানোর ক্ষেত্রে এই দিক থেকে ডান দিক থেকে সাজাইছি, এই যে 3 ঘর নিয়েছি আমি, এই যে ডান দিক থেকে সাজাইছি, আবার 3 ঘর ডান দিক থেকে সাজাইছি। কিন্তু দশমিকের পরে আমি বাম দিক থেকে সাজাবো, অর্থাৎ এখান থেকে সাজাবো। তাহলে 0 0 1 এদিকে যাচ্ছি, এদিকে এখান থেকে কিন্তু এইভাবে সাজাইছি, ডান দিক থেকে সাজাইছি, এখন বাম দিক থেকে সাজাবো। আবার 0 0 1, এই যে 0 0 1, তারপর কি রয়েছে 0 1, আবার কি রয়েছে 0 1 রয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এবার দেখো এটুকু সাজাইছে, আর হয়েছে কয়টা, 2টা। এখন কি শূন্যটা এই পাশে দিব না ওই পাশে দিব? দেখো দশমিকের পরে শূন্য কিন্তু শেষের দিকে দিলে দাম থাকে না, এই জন্য শূন্য শেষের দিকে দিয়ে 3 ঘর পূরণ করা লাগবে। ঠিক আছে, এখানে পূরণ করছি আগে, কারণ এটা তখন 2 এর সাথে সম্পর্ক সিঙ্গেল একক, এই জন্য কি দশমিকের আগে আছে না পরে আছে সেটা দরকার নাই। তখন কি করবো, 2 এর বাইনারি 1 0 4 ঘর পূরণের জন্য 10 মানে 10টা যাতে আমার 1 0 মানটা যাতে পরিবর্তন না হয়, এই জন্য যেদিকেও 0 দিলে মান পরিবর্তন হবে, সেদিকে 0 দিয়েছি। আবার 5 0 মান হলো ধরো 101, যদিও 101 বলা ঠিক না, 1 0 1 বলা ঠিক, তবুও আমি বোঝানোর জন্য সুবিধার্থে 101। এখন যেদিকে শূন্য দিলে 101 এর পরিবর্তন হবে না, সেদিকে শূন্য দিতে হবে, কারণ তখন সিঙ্গেল সে দশমিকের আগে আছে না পরে আছে সেটা বিভাজ্য নয়। তাহলে হলো 5 এর 5, তখন হলো 5 এর বাইনারি হলো 1 0 1, 4 ঘর পূরণের জন্য আগে আছে 0। 2 এর বাইনারি 1 0 1 0, 4 ঘর পূরণের জন্য 0 0। কিন্তু যখন আমি দশমিকের পরে আবার সাজাবো, এটা তো এখন বাইনারিতে আছে, যখন আমি এখানে কি করব, যেহেতু অক্টালের সাথে 3 ঘর সম্পর্ক 3 ঘর করে সাজাচ্ছি, বা পরবর্তী সাজানোর বেলা আসবো, তখন কি করব, দশমিকের আগে ডান দিক থেকে সাজাবো, আর দশমিকের পরে বাম দিক থেকে সাজাবো। এখন শূন্য যদি প্রয়োজন হয় দশমিকের পর পরে দিব, আর এখানে আগে দিব। তাহলে দেখো আমি এই যে 3টা শূন্য করছি, 0 0 1, আবার 0 0 1, এই 0 0 1, আবার 0 1 রয়েছে, এই যে 0 1 ছিল, আর অতিরিক্ত এই শূন্যটা অতিরিক্ত দিয়ে এই শূন্যটা অতিরিক্ত দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার অক্টাল এই যে 3 পুরো, কারণ এটা আগে দিতে পারতাম, এই শূন্যটা আগে যদি আমি দিতাম, এই শূন্যটা যদি আমি আগে দিতাম, তাহলে কি হতো, এই যে দশমিক এই শূন্যটার মান চেঞ্জ হয়ে যেত, একটা মান বাইরে গেছে। কিন্তু দশমিকের এই যে শূন্যটা পরে দিলে মান চেঞ্জ হবে না, কারণ আগে দশমিক আছে। কিন্তু ঠিক যদি এখানে যদি ধরো সাপোজ এখানে 2 ঘর আছে, ধরো 1 0 আছে, এখন আমি 3 ঘর পুরানোর জন্য এই পাশে 0 দিতে পারবো না, এই পাশে 0 দিতে হবে। কথা বুঝতে পেরেছি? প্র্যাকটিস করবা, বইটা দেখে প্র্যাকটিস করবো, তাহলে দেখবে আর এরকম ভুল হবে না। এবার দেখো আমাদের এইটুকু পর্যন্ত, তো এইটুকু আগে দশমিকের আগ পর্যন্ত এইটুকু ছিল, এবার দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা। 0 0 1 হলো একের বাইনারি, 0 0 1 আবার একের বাইনারি, 1 0 হলো 2 এর বাইনারি, হ্যাঁ 2 এর বাইনারি শেষ। এটা কিসে আনছে, এবার অক্টালে চলে আসছে, এটাই অ্যান্সার। তাহলে আমাদের এই 3টা পদ্ধতি টাইপ 3 সমস্ত রূপান্তরগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, পরীক্ষাতে কি আসছে সেই সৃজনশীলগুলো প্র্যাকটিস করব, তারও হয়ে যাবে সৃজনশীলের জন্য আমরা ভিডিও দিব। নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাব। তোমরা যদি উপকার পেয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।
অথবা কেউ যদি অনলাইনে পড়তে চাও, ইনবক্সে ডিটেলসে নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দেখো, তখন বলছিলাম যে খুব সহজেই আমরা সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর করতে পারবো, যা অবজেক্টিভের জন্য, অবশ্যই সৃজনশীলের জন্য এটা প্রযোজ্য না। দেখো, তার আগে একটা জিনিস জানা দরকার। দেখো, এই 23 যখন দশমিক পদ্ধতি দিকে, তখন এটার নাম হলো 23 বা 23। কিন্তু যখন এটা অক্টালে আছে, তখন তার নাম কিন্তু 23 না, তখন তার নাম 23। অথবা হেক্সাডেসিমাল আছে, তখনও তার নাম 23। এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে গেলে, এই জন্য যখন আমি এটাকে কি করব, বাইনারিতে রূপান্তর করব, তখন 23 হিসাব করে রূপান্তর করব। আর যখন এটা অক্টাল বা হেক্সাডেসিমাল আছে, তখন আমি এটাকে 23 হিসাব করে রূপান্তর করব না, তখন আমি 2 এবং 3 হিসাব করে রূপান্তর করব। এখন দেখো, একটা চার্ট খুব সুন্দর করে লিখেছি যে আমরা যদি কোনো সংখ্যাকে বাইনারিতে নিতে পারি, আর বাইনারিতে নিতে পারলে বাকি অন্য সংখ্যা পদ্ধতিতে নেওয়া ইজি। যেমন একটা সংখ্যা যদি দেওয়া থাকে যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলছে, আমি কি করব, সেটা প্রথমে বাইনারিতে নিয়ে আসবো, বাইনারিতে নিয়ে আসি, তারপর হেক্সাডেসিমালে নিয়ে যাব। অথবা কোনো সংখ্যা যদি অক্টালে বলছে, তারপর আমি কি করব, হেক্সাডেসিমাল আনতে বলছে, তাহলে আমি কি করব, বাইনারিতে আসবো। এখন বাইনারিতে আসার কিছু সূত্র আছে। প্রথমত হলো যে ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে যে, যেমন বলছি 23, সম্পূর্ণটা কি বলছি, সম্পূর্ণ, এই জন্য লিখছি অল বিট, সব বিট হিসাব করে আনতে হবে। আবার বাইনারির সাথে অক্টাল এবং অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হলো 3 বিট করে। কারণ কি, আমরা জানি বাইনারির সর্বোচ্চ অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, 7-এর বাইনারি হলো 3টা 3, এই জন্য 3 বিট। আবার হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক হলো 4 বিট করে। কারণ কি, হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা f এর মান 15, আর f15 এর বাইনারি হলো 4টা 1, এই জন্য 4 ঘর সম্পর্ক। এখন দেখি আমরা কিভাবে পরস্পর রূপান্তর করতে পারি। যেমন বিশেষ একটা প্রশ্ন আসছিল যে 56, অথবা আমরা একটু ছোট সংখ্যা দিই, 23-এ লিখি। 23 দশমিকে আছে, এটাকে বলছি এটার অক্টাল কত। তাহলে আমরা বলছি কি, প্রথমে আমরা কি করব, বাইনারিতে নিয়ে আসবো, যে কোনো জায়গা থেকে বাইনারিতে নিয়ে আসবো। তো বাইনারিতে যখন আনবো, তখন বাইনারির সাথে অল বিট হিসাব করবো, তার মানে এটার নাম এখন 23। তো অনেকে যদি 23-এর বাইনারি অনেকে বের করতে না পারেন, তাহলে এইভাবে বের করা যায় যে 1 2 2 8 4 4 8 5 4 8 8 8 16। আবার এভাবে চলতে থাকে। যেহেতু আমার সর্বোচ্চ নাম্বার হলো আবার 32, আমার যেহেতু সর্বোচ্চ নাম্বার 23, এই জন্য আমি আর 32 নিলাম না। তাহলে আমি এখন দেখবো যে কোন কোন ঘর যোগ করলে আমি 23 নিতে পারি। দেখুন, আমি যদি 16 যোগ করি, 16-এর সাথে 4, 8 যোগ করলে বেশি হয়ে যায়, 16-এর সাথে 4 হলো 20, 20 আর 2 22, 22 আর 1 23। তাহলে এই যে এই 4টা ঘর যোগ করলে আমি কিন্তু 23 পাচ্ছি। তাহলে যে ঘর যোগ করলে 23 পাবো, সেই ঘরের নিচে আমি 1 দিব, বাকি ঘরগুলো 0 দিব। তাহলে এখনই হয়ে গেছে 23-এর, এটাই 23-এর বাইনারি। এখন আমাকে বলছে অক্টালে নিতে, তাহলে আমি যেহেতু বাইনারি পেয়ে গেছি, অক্টালে না আমার ইজি। অক্টালে নিব কি করে, অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো 3 বিটের, 3 ঘর। তাহলে আমি এখানে 3 ঘর করে সাজাবো, 3 ঘর করে সাজাবো। তাহলে যেহেতু শূন্য একটা কম আছে, আমি চাইলে একটা শূন্য দিতে পারি। এখন দেখবো যে, এখন এটা অক্টাল বলছি যে 3 ঘর সম্পর্ক, 3 ঘরে নিবে। 1 1 কত বাইনারি, আমরা জানি 7-এর বাইনারি 1 1। চাইলে পাওয়া যায় যে 1 1 এই 3টা যোগ করে দিলেও পাওয়া যায় যে 4 2 7, 7 আর 1 4 2 6, 6 আর 1 7। তাহলে এটা 7-এর বাইনারি। আর 10 10 কার বাইনারি, 10 হলো 2 এর বাইনারি, পাওয়া যায় এখানে বসায় দেখতে পারেন 2 এর বাইনারি। তাহলে 27। তাহলে যেটা 23-এ হলো দশমিক, সেটা হলো 27 হলো তার অক্টাল নাম্বার। এখন যদি এটা আমি হেক্সাডেসিমালে নিতে চাই, তাহলে হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক হলো 4 ঘরের। কয় ঘরের? 4 ঘরের। এটাকে আমি 4 ঘর সাজাবো, এই 4 ঘর, আর এখান দিয়ে আমরা আরো 2টা শূন্য দিয়ে দিলাম, 4 ঘর হয়ে গেছে। তাহলে 0 1 1 এটা কত বাইনারি, তাহলে আমি দেখতে পারি 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। তাহলে 0 1 1 1 বসাই, এই 3টা যোগ করতে হবে, তাহলে সেই 7। আর এখানে 1 আছে, তাহলে 1 মানে বাকিগুলো আমি 0 দিয়ে দিই। তাহলে 1 হলো 1-এর বাইনারি, তাহলে তার মানে 17। তার মানে যেটা আমার 23-এ ছিল ডেসিমেলে, সেটা আমার হেক্সাডেসিমালে আসি 17 হয়ে গেছে, 17 হয়ে গেছে। এই পদ্ধতিতে আমরা যে কোনো ইন্টারচেঞ্জ করতে পারি বা একটার সাথে আরেকটা রূপান্তর করতে পারি। আরেকটা প্রশ্ন আসছিল বিশেষে, যেমন 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি কত। তাহলে 12 এর বাইনারি আমি এখানে মিলাই দেখি যে কত কত যোগ করলে আমার 12 হচ্ছে। 8 এবং 4 দেখতেছি, 8 এবং 4 যোগ করলে 12 হচ্ছে। তাহলে আমি 8 এবং 4-এর নিচে 1 বসাবো, আর বাকি ঘরগুলো 0 দিব। তাহলে এটাই হলো 12 এর বাইনারি।
এটা হলো কত 12 বাইনারি। এখন আমাকে যদি বলে যে এই যে 12 সংখ্যাটাকে বাইনারিতে নাও, অক্টালে নাও, তাহলে অক্টাল নিতে হলে আমি এই ঘরটাকে 3 ঘরে সাজাবো। তাহলে 1 0 0, আবার এখানে 1 আছে, 3টে সাজাবো। আমরা ডান দিক থেকে সাজানো শুরু করবো। তাহলে এবার 1 0 0, 1 0 0 কার বাইনারি? 4 এর বাইনারি, আর 1 হলো 1 এর বাইনারি। তাহলে এটা হলো 14 কার? অক্টালে। অক্টালে এটা হলো হয়ে গেছে 14। সরি 14 বলা যাবে না, 1 4 বলতে হবে, কারণ আমরা একটু আগে বলছি যে শুধু যখন দশমিকে আছে তখন আমরা এটাকে 23 বলবো, কিন্তু যখন অন্য পদ্ধতিতে আছে তখন আমরা 2 3 বলবো। এভাবে আরো যত সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে 56 আসছিল, বলছে যে 5 6 অক্টালে ছিল, এটাকে বলছে হেক্সাডেসিমাল নিতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথমেই আমাদের এটাকে বাইনারিতে নিয়ে যাব। এখন দেখুন বাইনারিতে নিতে হলে এটা কি আমার 56 বলতে পারবো না, এটাকে আমি 5 6 বলতে পারবো। তাহলে আমি কি করব, 5 6 যখন বলবো তার মানে 5 এর বাইনারি আলাদা করব, 6 এর বাইনারি আলাদা করব। 5 এর বাইনারি আলাদা করব, 6 এর বাইনারি আলাদা করব। এখন দেখুন 6 এর বাইনারি কত, তো আমি যদি না জানি, যদি না জানি তাহলে কি করব, এখানে 6 মিলাবো। 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 1 1 দিব আর বাকিটা 0 দিব, তাহলে 1 1 0। এবার 5 এর বাইনারি কত, 5 মিলাবো, এখানে 4 এবং 1 যোগ করলে 5 হচ্ছে, তাহলে 1 বাকিটা 0 দিয়ে দিব, তাহলে 1 0 1। এটা হয়ে গেছে কত, বাইনারি হয়ে গেছে। এখন আমাকে নিতে হবে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক কয় ঘরে, 4 ঘরে। তাহলে এটাকে আমি 4 ঘর সাজাবো। তাহলে এইভাবে নিতে পারি 1 1 1 0 আর 0 1, এই পাশে দুইটা শূন্য দিয়ে 4 ঘর সাজাবো। তাহলে এবার দেখুন দেখা যাচ্ছে, তাহলে যে 1 1 0 এটা কত বাইনারি যদি না জানেন, তাহলে আমি এই সংখ্যা নিচে 1 1 বসাই দেব, 1 1 1 0। এবার 1 1 এর গুলো যোগ করব, 8 4 হলো কত, 8 4 12, 12 2 হলো 14। এখন আমার হেক্সাডেসিমালে তো 14 বলে কোনো সংখ্যা নাই, কি আছে, ই আছে, তাহলে 14 এর বদলে আমি ই লিখব। আর এই যে 1 0 1 0 কত, 1 0 0 0, তাহলে এটা হলো 1 0 হলো 10 এর 2 এর বাইনারি, তাহলে 2, তাহলে এটা হলো 2 হেক্সাডেসিমাল। এভাবে যে কোনো সংখ্যা রূপান্তর করা যায়। অথবা আরেকটু দেখতে পারি, আমরা আরেকটা দেখি, যেমন 1 0 0 1 1 2 1 1, এটাকে বাইনারিতে আছে, আমাকে বলছে এটা ডেসিমেলে নিয়ে যেতে। তাহলে আমি বলছি কি, ডেসিমেলের সাথে অল বিট, তাহলে টোটালটাকে আমি কাউন্ট করব কিভাবে, ওই যে আমার একটা ডাবলিং পদ্ধতি দিকে আছে, 1 1 এর বদল 1 এর ডাবল 2 2 এর বদল 4 4 এর ডাবল 8, এভাবে আমি এটা নিচে বসাই দিব। তাহলে 1 এর 1 4, সরি 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16, তারপরে যে 16 এর ডাবল 32 32 এর ডাবল 66। এবার যে ঘরগুলো 1 আছে আমি জাস্ট যোগ করে দিব, যোগ করে দিলে আমি ডেসিমেল নাম্বার পেয়ে যাব। ডেসিমেল নাম্বার আমি পেয়ে যাব, যেমন কত, তাহলে কোনটা যোগ করবো, 64 আর 16 যোগ করবো, 16 আর 8 যোগ করবো, যেমন 8 আর 16 হলো 24, 24 আর 4 28, 28 আর 2 হলো 30, 30 আর 1 31, 31 আর 66 যোগ করলে যত হবে ততই হয়ে যাবে। তো 66 যোগ 31 95, এটার বাইনারি, এটার মান হলো 95। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা আরেকটা করা দিচ্ছে, হেক্সাডেসিমালের একটা সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন 4f যদি দেওয়া থাকে, যদি বলা হয় যে এটাকে দশমিকে নাও, তাহলে কি করব, তাহলে আমরা প্রথমেই বলছি যে কোনো জিনিসকে আমরা ফাইলে প্রথমে বাইনারিতে নিয়ে যাব। তাহলে এই যে f মানে কত, 15। আমরা জানি বাইনারিতে যে সংখ্যা হেক্সাডেসিমালের যে এ বি সি ডি থেকে f পর্যন্ত আছে, এর মান 10, বি এর মান 11, এভাবে আছে। তাহলে 8 4, তাহলে আমি কি করবো, এই যে 15টাকে বাইনারিতে নিয়ে যাব। f এর 15 এর বাইনারি 4টা 1, কারণ আমরা এই পদ্ধতিতে জানি 1 2 4 1 1 2 4 8, তাহলে 1 1 1 1, এই যে এই 4টা যোগ করলে 15 হচ্ছে, এই জন্য 15 এর বাইনারি 15। 15 এর বাইনারি হলো 4টা 1, আর 4 এর বাইনারি হলো 1 0 0, আর 4 ঘর পূরণের জন্য 0 দিলাম, কারণ আমার সাথে বাইনারির সাথে 4 ঘর সম্পর্কের জন্য 4 ঘর পূরণ করছে। এবার আমাকে বলছে কত, কোথায় নিতে, দশমিকে নিতে। তো দশমিকে নিলে আমি এই সংখ্যাগুলো যোগ করে দিব, এই সংখ্যাগুলোর মানে এই মান বসাইয়া যোগ করে দিব। তাহলে আমি এখানে পাচ্ছি কি 1 2 8, সরি 1 2 4 8, আর এখানে হচ্ছে 6 16 32 66, আর এখানে হলো এটা লাগবে 0 0। তাহলে আমি যোগ করব কোনগুলো, যেটা নিচে 1 আছে সেটা যোগ করব। তাহলে 66 যোগ করব, আর এখানে 8 4 2 যোগ করব।
তাহলে 8 4 2 যোগ করলে 15, 15 আর 64 কত? 64 আর 15 হলো 79। তাহলে এটাই হলো এটার দশমিক নাম্বার। আচ্ছা, এটার অক্টাল নাম্বার কত? তাহলে এটা সেটা আপনারা বাবা বের করুন, অক্টাল নাম্বার কত হবে। ওকে।